সেই যেমন 15 দিন অন্তর একবার করে আপনাদের কাছে ফিরে আসি, এবারও তেমনি ইনস্ক্রিপ্ট পক্ষ থেকে আপনাদের সামনে আমি এসেছি। তবে এবার আমার একটু দেরি হয়ে গেল আসতে, কারণ ঠিক 15 দিন অন্তর হলো না, এবার 3 সপ্তাহ হয়ে গেল। একটা সপ্তাহ আমি বলতে পারিনি আর কি। তো সেই জন্য আপনাদের কাছে মার্জনা চাই যদি কেউ আপনারা আমার বলার জন্য অপেক্ষা করে থাকেন। আজকেও আমি সাম্প্রতিক কিছু কবিতা সম্পর্কে আমার যা ধারণা সেরকম বলবো। প্রথমে আমি আজকে আপনাদের একটি বই দেখাতে চাইব। এটাকে অনেকে বই নাও বলতে পারেন। এটা একটা পোস্টকার্ডের সাইজ, পোস্টকার্ডের আকার এটার। বইটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে বইটির নাম হচ্ছে আমাদের কাগজ সভ্যতা, এবং এটি লিখেছেন সৌম্যজিৎ রজক। তা এই বইটিতে 16 পাতার একটি, এটা পোস্টকার্ডের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা বুলেটিনের মতন। কিন্তু আমি আপনাদের এইখান থেকে কয়েকটি কবিতা, প্রায় সবগুলোই পড়ে শোনাবো। 12টি কবিতা এখানে আছে, আমি হয়তো 10টা কবিতা আপনাদের পড়ে শোনাবো। কারণ অনেক সময় কবিতার ভেতরে কি আছে সেইটা বলার চাইতে কবিতাটা যদি পড়ে শোনাই তাহলে মনে হয় যে, আমার মাঝে মাঝে মনে হয় যে হয়তো কখনো কখনো আমাদের নিজেদের মধ্যে সংযোগ স্থাপনটা একটু সহজ হয়। এই বইটির নাম আবার বলছি, আমাদের কাগজ সভ্যতা। এটিকে বই বলবেন কিনা এই বিষয়ে সন্দেহ তো আছেই, মানুষ বলতেই পারেন এটা বই নয়। আমার কি মনে হয় সেটা আমি শেষে বলছি। এই সৌম্যজিৎ রজক বয়সে খুবই তরুণ। তার সঙ্গে আমার কখনো দেখা হয়েছিল বলে মনে পড়ে না, কিন্তু তার লেখা আমি পড়েছি, আগেও তার কবিতার বই পড়েছি। সেটি পূর্ণাঙ্গ কবিতার বই, আমার ভালো লেগেছিল। কিন্তু আমাদের কাগজ সভ্যতা আমার আজকে পড়ে শোনানো খুব দরকার বলে মনে হচ্ছে। এই বইটি উৎসর্গ করা হয়েছে বেঘর বেনাগরিকদের। প্রথম কবিতাতে আমি একের পর কবিতাগুলির কোনো নাম নেই আলাদা করে, সংখ্যা দ্বারা এরা চিহ্নিত। আমি একের পর এক কবিতা আপনাদের সামনে পড়ছি। কাগজের মানচিত্রের ভেতর আমার কাগজের ঘর, কাগজের শিশুগণ কাগজের স্কুলে যায়, বড়রাও কাগজের, কাগজেরই বসতি গড়েছে। হাটেও বাজারে পথে গিজগিজে ভিড়, কেনা বেচা করে তারা, কাগজেরই বিনিময় করে। এমনকি জমিতে জমিতে বেড়াও উঠেছে, কাগজের কাঁটা তারও সীমানা বরাবর। এখানে দেখলেন আপনারা যে কাগজেরই বিনিময় করে। কাগজের বিনিময়, টাকা তো কাগজের তৈরি হয়, তাই না? তো যাই হোক, আমি পরে কবিতায় পড়ছি। উদ্বাস্তু কাগজেরা উদ্বাস্তু কলোনিতে থাকে, মাতাল কাগজেরা মাতলামি করে, পুজো আচ্চাও করে থাকে, এমনকি টুকটাক বিজ্ঞান চর্চাও। যেমন শিকারেও যায় পূর্ণিমা রাতে, কাগজের বাঘ যেমন হয় শিকারিও হয় কাগজের। যদিও জঙ্গল থেকে শহরের দিকে সরে যাওয়াকেই সভ্যতা বলে মনে করে তারা। কাগজ সভ্যতা উন্নয়নশীল এ কথাও বলাই বাহুল্য। নিজেদের টিকিয়ে রাখতে যেখানে আগুনের ব্যবহারটুকুই যা নিষেধ।
আগুনের ব্যবহার নিষেধ কেন? কারণ কাগজে যদি আগুন লাগে তাহলে তো কাগজটা পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পরের কবিতা। সত্যি বলতে কি, উল্লিখিত কাগজের দেশে আরও অনেক কিছুই নিষিদ্ধ, যেমন অশ্লীলতা, গরুদের খাদ্য হতে অস্বীকার করা, কাপড় চোপড় পরা, নবজাতদের ল্যামিনেট করানোর দায়িত্ব পালন করে রাষ্ট্রই। দেশে বৈধ কাগজদের দেখেই চেনা যায়। সমকামিতা বা রাজদ্রোহের মতন অপরাধ আইনের চোখে অবশ্যই শাস্তিযোগ্য, তবে কোনো জেলখানা নেই। অপরাধীদের ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলাই বিধান। আপনারা কবিতাগুলো নিশ্চয়ই শুনছেন। আমি কবিতাগুলো সম্পর্কে খুব সামান্য কিছু পরে বলবো, আমি আগে পড়ে শোনাই আপনাদের। এর পরের কবিতাটি হচ্ছে, ছুঁড়ে ফেলবার আগেই যেহেতু দুমড়ে মুচড়ে দলা পাকানোও হয়, ফলে কাগজদের ক্ষেত্রে এ শাস্ত্রী চরমতমই। একবার দেখলেন যে আগের কবিতাটি শেষ হলো, কাগজদের ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলাই হচ্ছে শাস্তির বিধান। পরের কবিতায় দেখা গেল শুরু হচ্ছে, ছুঁড়ে ফেলবার আগেই যেহেতু দুমড়ে মুচড়ে দলা পাকানোও হয়, ফলে কাগজদের ক্ষেত্রে এই শাস্ত্রী চরমতমই। বুঝতেই পারছেন, কাগজের দেশে মৃত্যুদণ্ডই কার্যত একমাত্র শাস্তি হিসেবে স্বীকৃত। যেমন সেখানে একমাত্র সত্য হলো কাগজে যা লেখা আছে। এখনো যা লিপিবদ্ধ হয়নি তা বলতে চাইলে জিওরদানো ব্রুনো কিংবা লোরকার মতো ছেড়ে কুচি কুচি করাই দস্তুর। এহেন দৃষ্টান্ত কাগজের ইতিহাসে বড় কম নেই। যে জিওরদানো ব্রুনো, তাকে তো পুড়িয়ে মারা হয়েছিল, কারণ তিনি বিজ্ঞানের ক্ষেত্রে নতুন কথা বলেছিলেন, যেটা ধর্মযাজকদের পছন্দ হয়নি। আর লোরকা, যিনি কবি এবং নাটককার লোরকা, তাকেও তো হত্যা করা হয়েছিল। পরের কবিতাটায় যাই। রীতিমতো গণতান্ত্রিক হওয়ায় নাগরিকদের কিছু মৌলিক অধিকারও রয়েছে, যেমন যাকে খুশি এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দেওয়া, এমনকি নিজেরও ওড়ার স্বাধীনতা প্রত্যেকের আছে। যাকে খুশি ভোট দিয়ে নির্বাচিত করার, এমনকি নিজেকেও নির্বাচিত করার অধিকার আছে। কাগজের দাবি দেওয়া তুলে ধরা হয় কাগজের সংসদে। কেউ কেউ যাকে মানুষের খোঁয়াড়ও বলে থাকে, সেখানে চেয়ারে বসে কাগজের সাংসদ আর পেপার ওয়েট থাকে টেবিলে। শেষ খবর পাওয়া অনুযায়ী রং বেরঙের কাগজেরা রং বেরঙের পার্টিও খুলেছে। বিক্ষোভ টিক্ষোভও কদাচিৎ হয়। খবরের কাগজে কিছু ছাপাও হয়েছে। আপনার নিশ্চয়ই এই কথাটা আপনাদের প্রত্যেকের মনে পড়েছে, এই লাইনটা পড়ে। কেউ কেউ যাকে মানুষের খোঁয়াড়ও বলে থাকে। এই যে শুয়োরের খোঁয়াড় কাদের বলা হয়েছিল, কাকে, কোন ব্যবস্থাকে বলা হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং শেষকালটা আশ্চর্য যে এখানে একটা জিনিস, কাগজে, সেখানে চেয়ারে বসে কাগজের সাংসদ আর পেপার ওয়েট থাকে টেবিলে। এখানে কিন্তু পেপার ওয়েট কথাটা ব্যবহার করা হলো। কাগজের সঙ্গে পেপার ওয়েটের সম্পর্ক, পেপার ওয়েট থাকে টেবিলে, মানে সে নিয়ন্ত্রণে থাকে আর কি। শেষ পাওয়া খবর অনুযায়ী রং বেরঙের কাগজেরা রং বেরঙের পার্টিও খুলেছে। বিক্ষোভ টিক্ষোভও কদাচিৎ হয়।
খবরের কাগজে কিছু ছাপাও হয়েছে। এখানে কাগজটা কত রকম স্তর নিয়ে আসছে একবার লক্ষ্য করুন। পরে কবিতাটা বলি। হোক না কাগজের, পুলিশ তো পুলিশেরই মতো, অপরাপর রাষ্ট্রশক্তির ন্যায় প্রতিবাদীদের ঠান্ডা করা এখানেও তার মহান দায়িত্ব। হোক না কাগজের, বুলেট তো বুলেটেরই মতো, অবশ্য শুরুতে জলকামান, লাঠিচার্জ ইত্যাদি প্রভৃতি রীতি। কাগজের রাস্তার ধারে কাগজের লাশও পড়ে শেষে। তারপর চ্যানেলে চ্যানেলে এমনকি বিতর্ক সভাও বসে। দেশে আইন থাকলে আইন অমান্যের অধিকারও নাগরিকের ন্যায়সঙ্গত। প্রতিবাদ করা যদি কাগজের মৌলিক অধিকার হয়, পুলিশেরও তবে কণ্ঠরোধ করা। এই মতো তর্ক করে বিশিষ্ট কাগজেরা, তবে দু একদিনের বেশি বাজারে কাটে না। পরে কবিতায় যাই। কাগজের দেশে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে বড় বড় সংঘাত ভুলে রাষ্ট্র ও নাগরিক জাতীয় শোক পালন করে। কেউ মরে গেলে নীরবতা। কাগজের স্বাধীনতা দিবসে কাগজের স্কুলে বিউগল বাজে, কাগজের পতাকা তোলা হয়। জাতীয়তাবাদী কাগজেরা সেই দিন ভাঁজ করা নৌকার মতো দুলে দুলে চলে। কাঙালি ভোজন হয় বিশেষ তিথিতে। কাগজের যৌনতা নিয়ে বেশি কথা না বলাই ভালো। বেশি কথা না বলাই ভালো কাগজের কৃষিকাজ নিয়ে। যেহেতু সমস্ত কিছু কাগজেই লেখা, ফলে কাগজের দেশে কেউ কিছু ভুলতে পারে না। হয়তো সে কারণেই ওরা অভিযোজনের মাধ্যমে শৌখিন এক সভ্যতা হাসিল করেছে। পরের কবিতা। বহু প্রাচীন না হলেও রাতারাতি গজিয়ে ওঠেনি। দীর্ঘ এক প্রক্রিয়ারই অন্তিম পরিণতি এই কাগজ সভ্যতা আমাদেরই দুঃস্বপ্নের মতো। আপনাদের মনে পড়তে পারে যে এই বইয়ের নাম আমাদের কাগজ সভ্যতা। বহু প্রাচীন না হলেও রাতারাতি গজিয়ে ওঠেনি। এক দীর্ঘ প্রক্রিয়ারই অন্তিম পরিণতি এই কাগজ সভ্যতা আমাদের দুঃস্বপ্নেরই মতো। মানুষ যখন পরিণত হচ্ছিল এক একটা কাগজে, সমস্ত বিস্তৃতি ভুলে যখন সাল তারিখ আর নানাবিধ তথ্যের স্তূপে রূপান্তরিত হচ্ছিল দলিল দস্তাবেজে, সে এক দীর্ঘ প্রক্রিয়া, ধাপে ধাপে। সকলে পারে না। পরের কবিতা। অথচ কাগজ হতে গেলে প্রথমেই ভুলতে হবে কান্না। যেহেতু চোখের জলে কাগজ ভিজে যেতে পারে। সবাই কি পারে চোখ মুছে ফেলতে? সবাই কি পারে শোক মুছে ফেলতে? সে এক দীর্ঘ প্রক্রিয়া, ধাপে ধাপে। যারা অপারগ তাদেরকে চিহ্নিত করা হয়, তার উপরে শোনা যায় জ্যান্তই পুঁতে দেওয়া হয় মাটির গভীরে। এবার আপনারা শেষ কবিতার দিকে আবার তাকিয়ে দেখুন, কতটুকু শেষ কবিতা। বইয়ের একেবারে শেষ পাতায় রয়েছে, আলাদা কোনো মলাট নেই এই বইয়ের। 3 লাইনের কবিতা। সেদিক থেকে দেখলে পাঠক, আমাদের এই কাগজ সভ্যতা বিরাট এক কবরস্থানই বটে।
আবার বলছি, সেদিক থেকে দেখলে পাঠক, তার আগের কবিতা কি বলে শেষ হয়েছিল? আগের কবিতা শেষ হয়েছিল এই কথা বলে, তারও পরে শোনা যায় জ্যান্তই পুঁতে দেওয়া হয় মাটির গভীরে। মানে যারা অপারগ তাদেরকে চিহ্নিত করা হয় এবং তারপরে শোনা যায় যে জ্যান্তই পুঁতে দেওয়া হয় তাদের মাটির গভীরে। এবং এইভাবে শেষ কবিতায় এসে আমরা পৌঁছলাম। সেদিক থেকে দেখলে পাঠক, আমাদের এই কাগজ সভ্যতা বিরাট এক কবরস্থানই বটে। তো এই যে বইটি আমি আপনাদের দেখাচ্ছি, পোস্টকার্ডের সাইজের একটা ছোট বই। এখানে আপনারা একবার দেখলেন যে আগুনের ব্যবহার নিষেধ। কারণ কি? আগুনের কাগজ পুড়ে যায়। আরেক জায়গায় আপনারা দেখলেন যে অথচ কাগজ হতে হলে প্রথমেই ভুলতে হবে কান্না, যেহেতু চোখের জলে কাগজ ভিজে যেতে পারে। এই ছোট্ট বই, এইটুকু বই, তা আমার কাছে এটি একটি বারুদের স্তূপ। প্রথম থেকে শেষ কবিতাটি প্রত্যেকটার সঙ্গে গাঁথা, এবং এর মধ্যে যে আপত্তি আছে, একদম তরুণ প্রাণের আপত্তি আছে, এই ব্যবস্থা সম্পর্কে আপত্তি আছে, যা অত্যন্ত তীব্রভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু কীরকম? আমি অরুণ মিত্রের এক সাক্ষাৎকারে ব্যবহার করা একটি উপমা প্রয়োগ করছি। অরুণ মিত্র একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার কবিতা হচ্ছে কীরকম, কবি অরুণ মিত্র 40 দশকের কবি, তার কবিতা হচ্ছে কীরকম, বাইরের দিকে দেখে মনে হবে শান্ত, যেমন কোনো স্প্রিং, তার উপর হাত চেপে রাখলে স্প্রিংটা চাপা থাকে, হাতটা যদি সরিয়ে নেওয়া যায় তাহলে স্প্রিংটা লাফ দিয়ে ওঠে। এই বইটা হলো সেই রকম, এই যে বইটি দেখাচ্ছি এটি সেই রকম একটা স্প্রিং। এটা হাতটা যদি একবার সরিয়ে নেন তাহলে এই স্প্রিংটা কিন্তু বিদ্যুৎ বেগে লাফিয়ে উঠবে। সেটাই বইজন্যই বললাম যে পোস্টকার্ডের মতো দেখে একটি ছোট্ট 12টি কবিতা সম্বলিত 16 পাতার বই বা পোস্টকার্ড বা বুলেটিন, তো আসলে এটি একটি বারুদের স্তূপ। এটি লিখেছেন সৌম্যজিৎ রজক। তার পূর্বের কবিতার বই আমি পড়েছি, ভালো লেগেছে, কিন্তু এই বইটি পড়ে আমার মনে হলো যে এই কবিতাগুলো আমি আপনাদের সামনে একবার পড়ি, এগুলো সম্বন্ধে বেশি কথা না বলে শুধু পড়লেই আপনারা আজকের পুরো পৃথিবীটাকে দেখতে পাবেন। এরপর আমি যে কবিতা পড়ব সেটি একটি মাত্র কবিতা। এই লেখক কিন্তু তরুণ নন, এমনকি এই লেখক জীবিতও নন। এই কবি, এর জন্ম হয়েছিল 1350 বঙ্গাব্দে, এর প্রয়াণ হয়েছে 1420 বঙ্গাব্দে, মানে 70 বছর তিনি বেঁচে ছিলেন। তার নাম মুকুল চট্টোপাধ্যায়, পুরুলিয়া নামক জেলায় থাকতেন। তার একটি কবিতা সংগ্রহ সম্প্রতি বেরিয়েছে, তারই একটি কবিতা। আমি ভবিষ্যতে এর কবিতা নিয়ে হয়তো আরও কথা বলবো। আজকে আমি আপনাদের এই কবিতাটা আমি হাতে লিখে নিয়েছি। এই কবিতাটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। উৎসব। রাজা আসার দিন তোমার চুল বাঁধা হয় না, আমি পারি না ভিক্ষায় বার হতে। শহরের সব মানুষ রাজার অপেক্ষায়, ভিক্ষা কে দেবে? রাজা আসার দিন আমরা উপবাসে, আমরা একা ঘরে। আমরা জানি
রাজা আসার দিন ভিক্ষায় বার হলে তা রাজার অপমান। শান্ত উচ্চ ঘোষণাহীন স্বরে এই কবিতাটি লিখেছেন মুকুল চট্টোপাধ্যায়। কিন্তু এই কবিতা এই অমল অপেক্ষা করেছিল এক রাজার আসার অপেক্ষায়, এক রাজার জন্যে। আর এখানে রাজা আসছেন। সে রাজা কে? রাজা আসার দিন তোমার চুল বাঁধা হয় না, আমি পারি না ভিক্ষায় বার হতে। শহরের সব মানুষ রাজার অপেক্ষায়, ভিক্ষা কে দেবে? রাজা আসার দিন আমরা উপবাসে, আমরা একা ঘরে। আমরা জানি রাজা আসার দিন ভিক্ষায় বার হলে তার রাজার অপমান। মুকুল চট্টোপাধ্যায় লেখা একটি কবিতা আপনাদের পড়লাম। একটু আগে আপনারা এই যে বইটি পড়লাম না আমি, এই যে এক্ষুনি যে কাগজ সভ্যতার বইটা পড়লাম, তার প্রথম কবিতায় আপনারা একটা জিনিস দেখেছেন যে এমনকি জমিতে জমিতে বেড়াও উঠেছে, কাগজের কাঁটা তারও সীমানা বরাবর। এখানে কিন্তু তিনি এই সমস্ত দেশের যে সীমানা, কাঁটা তার দিয়ে যে সীমানাগুলো করা হয় সেগুলো অস্বীকার করেছেন কবি। কবি বলেছেন আমরা সবাই একই দেশের মানুষ। এই কাগজের কাঁটা তার, অর্থাৎ কাঁটা তারটাকে তিনি তুচ্ছ করেছেন। খুব সহজ ভাষায় লেখা, কিন্তু খুব মারাত্মক এই কবিতাগুলো। আপনারা, আমি এগুলো সম্পর্কে বেশি বলছি না, কিন্তু আমি বারবার এখানে ফিরে আসব, মানে ফিরে আসতে হবে আমাকে এই কবিতাগুলো, এই সৌম্যজিৎ রজকের আমাদের কাগজ সভ্যতা কবিতার বইটির কাছে। ভবিষ্যতে একদিন এই বইটি, যেমন আজকে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বইয়ের ছোট ছোট বইয়ের জন্যে ব্যাকুল হয়ে থাকেন পাঠক, আজকের পাঠকরাও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ছোট পুস্তিকাগুলির জন্যে, ফোল্ডারগুলোর জন্যে খোঁজ করেন। এই কবিতার ফোল্ডারটিও একদিন ভবিষ্যতের মানুষ খোঁজ করবেন, পাঠক, কবিতা পাঠক খোঁজ করবেন, তরুণ কবিরা খোঁজ করবেন। আমি এই কাঁটা তার সূত্রে একটি কবিতা আপনাদের বলছি। কবিতাটির নাম হচ্ছে রেডিও। এটিও একটি 16 পাতার কবিতা পুস্তিকা থেকে আমি বলছি, তার শেষ কবিতা। লেখক হচ্ছেন অর্ণব বসু, একে আমি চিনি না। যেমন মুকুল চট্টোপাধ্যায়কে চিনতাম না, সৌম্যজিৎ রজককে আমি কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না, হয়তো একবার দেখেও থাকতে পারি, বলেও যাই আজকাল। তা এই মাস্তুল নামক এক ছোট প্রকাশনা সংস্থা, তারা 16 পাতার এই বইটি বার করেছে। তার থেকে একটি কবিতা আপনাদের পড়ছি, যে কবিতার নাম হচ্ছে রেডিও, লেখক অর্ণব বসু। আপনারা তো বিখ্যাত কবিদের কবিতা পড়তেই পান, তাদের কবিতা নিয়ে আলোচনাও পড়তে পান ভালো ভালো পত্রিকায়, লিটল ম্যাগাজিনে। আমি যারা হয়তো এখনও তত পরিচিত নন, সেরকম কয়েকজন কবির কথা হয়তো বলছি আপনাদের। সেরকম অর্ণব বসু এই কবিতাটি, রেডিও। নভেম্বর পেরিয়ে ক্রমশ শীতের দিকে ঝুঁকে পড়ছে বাড়ি, শীর্ণকায় ভেঙে পড়া বৃদ্ধস্ব দিন। ঈষৎ ধোঁয়াটে সকালে নিয়ম করে রেডিও শোনেন বাবা, একই আকাশে ভাগ হয়ে যায় সম্প্রচার। ঈষৎ কেঁপে ওঠে শরীর, কপোতাক্ষের জল। দাদুও শুনতেন। তারপর একদিন জল গড়িয়ে দিলাম হাঁ করা মুখে, দেখলাম গলার কাছে
কিভাবে একটা আস্ত দেশভাগ কাঁটার তার সমেত আটকে গেছেন দাদু, কিছুতেই বেরোতে পারছেন না নিজের কণ্ঠ থেকে। আর আপনাদের একটু কবিতার চেহারাটা দেখাই। এই দাদুও শুনতেন, তারপর একটা গ্যাপ আছে, তারপর একদিন এটা সরে এসছে এই কবিতাটির রেঞ্জ, তারপর আরও সরে এসছে রেঞ্জ, জল গড়িয়ে দিলাম, তারপরে একদম শেষে হাঁ করা মুখে। এই লাইনটি তিনটিকে এইভাবে সংস্থাপন করার অর্থ আমার মনে হয় যে ওই যে হাঁ করা মুখে জল গড়িয়ে দেওয়া হচ্ছে, ওটি শেষ মৃত্যুপথযাত্রীর মুখে জল দেওয়া। দেখেছিলাম গলার কাছে কিভাবে একটা আস্ত দেশভাগ কাঁটা তার সমেত আটকে গেছেন দাদু। মানে মৃত্যুপথযাত্রী অনেক সময় জল খেতে পারেন না। এখানে কপোতাক্ষের কথা আছে কবিতায়, সেখানে কপোতাক্ষের জল আছে, কবিতার শেষেও জল এলো। মৃত্যুপথযাত্রীর মুখ থেকে অনেক সময় জল গড়িয়ে পড়ে যায়, জল গড়িয়ে খেতে পারে না। আমার স্ত্রী কাবেরী, তার বাবার খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিল। তার বাবাকে যখন জল দেওয়া হলো শেষ মুহূর্তে, সেখানে কাবেরীই দিয়েছিল, তখন তার বয়স 8। তার বাবার মুখ থেকে জলটা গড়িয়ে পড়ে যায় এবং জানা যায় যে তারপরেই তার মৃত্যু হয়েছে। তাই দেখেছিলাম গলার কাছে কিভাবে একটা আস্ত দেশভাগ কাঁটা তার সমেত আটকে গেছেন দাদু, কিছুতেই বেরোতে পারছেন না নিজের কণ্ঠ থেকে। আর এই কবিতার নাম রেডিও। রেডিও থেকে কি হয়, এখানে আছে না যে একই আকাশে ভাগ হয়ে যায় সম্প্রচার। ধরুন বিভিন্ন দেশ থেকে আমাদের এই যে দেশভাগ হয়েছে, এখানে নিশ্চয়ই আমরা বাংলাদেশের রেডিও সম্প্রচার বা টেলিভিশনের সম্প্রচারও শুনি, আমরা আমাদের ভারতবর্ষের বা এ বাংলার সম্প্রচারও শুনি, কিন্তু আকাশে তারা ভাগ হয়ে যাচ্ছে। কোনটা ঢাকা, কোনটা কলকাতা, আকাশে সেই সম্প্রচার ভাগ হয়ে যাচ্ছে। ভাষাটা তো ভাগ হচ্ছে না, দেশটাও ভাগ হচ্ছে না। ওই দেশভাগের স্মৃতি নিয়ে দাদু চলে যাচ্ছেন, কাঁটা তার সমেত তার গলায় আটকে আছে একটা পুরো দেশভাগ। অসামান্য কবিতা। কবিতার নাম রেডিও। এই কবির নাম ভাস্কর জ্যোতি দাস। এই কবিতার নাম পাখি। আপনারা কবিতাটা একটু দেখুন। কবিতাটা একটু দেখুন। পাখি। পাখি আপন মনে পালক খুঁটছে, ভ্রুক্ষেপ নেই। দুটো পালক খসে পড়ল, কোথায় কে জানে, কোনোদিন আর ডানায় ফিরবে না। পাখির আর কি হলো, ডানা আছে, ডানা ছিল, পালকের তো পাখি গেল, সব গেল। কবিতাটা আপনারা একটু দেখুন। পালকের তোর পরে পাখি গেল একটা আলাদা লাইনে লেখা, তারপর একটা স্পেস, তারপর সব গেল। পাখি আপন মনে পালক খুঁটছে, ভ্রুক্ষেপ নেই। দুটো পালক খসে পড়ল, কোথায় কে জানে, কোনোদিন আর ডানায় ফিরবে না। খসে যাওয়া পালক কখনো ডানায় ফেরে না। পাখির কি আর হলো, ডানা আছে, ডানা ছিল, পালকের তো পাখি গেল, সব গেল। কবির যদি কবিতা চলে যায়, তার সব চলে যায়। এদিক থেকেও দেখা যায় জিনিসটা। আবার প্রেমের ক্ষেত্রেও দেখা যায়। এই কবিতাটি সমস্ত ক্ষেত্রে, সমস্ত হারানোর ক্ষেত্রে, আমরা জীবনে যা পাই তার থেকে হারাই বেশি, সমস্ত হারানোর ক্ষেত্রে এই পাখি নামক কবিতাটি ভাস্কর জ্যোতি দাসের
খুবই প্রযোজ্য। আমি এখন দুটি কবিতা পড়ব। একটি কবিতা, তার নাম ঈদ, তার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আপনাদের দেখাই কবিতাগুলো, আপনারা দেখুন। এই হচ্ছে প্রথম অংশ আর এটি হচ্ছে দ্বিতীয় অংশ। একটি কবিতা, তার নাম ঈদ। পুরনো জামার কাছে বসে আছে ছোট্ট ছেলেটি, ধুতে ধুতে খুশির ঈদ কিছু ফিকে কাঁধ বরাবর। একটি বোতাম ভেঙে বুকের মধ্যিখানে তৃতীয়ার চাঁদ হয়ে আছে। ঈদের চাঁদ কেমন দেখায়? সরু চাঁদ দেখা যায়। তা একটি বোতাম ভেঙে বুকের মধ্যিখানে তৃতীয়ার চাঁদ হয়ে আছে। এবার এই কবিতার দ্বিতীয় অংশ, মানে 2 নম্বর অংশ আমি পড়ছি। ম ম করছে বস্তি সিমুই পায়েসের গন্ধে, পাশের ঘরে আজ ঈদ, একখানা দেয়াল তাকে অক্ষয় তৃতীয়া করে দেবে। লোভ ভালো, খুশির দিনে যদি সে দেয়াল ভেঙে দেয়। দেখুন, এই কবি অত্যন্ত তরুণ বয়সে। এর নাম শ্রীদর্শিনী চক্রবর্তী। এর যে কবিতায়, যে বইয়ে এই কবিতাটি আছে, তার নাম আমি বলছি, হ্যাঁ, দেশ যে রাগের নাম। এই বই বেরিয়েছে একতারা প্রকাশনী থেকে। এখানে আমরা প্রথমে দেখলাম যে পুরনো জামার কাছে বসে আছে ছোট্ট ছেলেটি, ধুতে ধুতে খুশির ঈদ কিছু ফিকে কাঁধ বরাবর। ঈদের সময় নতুন জামা পরা হয়, কিন্তু এ পুরনো জামা পরে আছে, অর্থাৎ গরিব একটি মুসলিম ছেলে। একটি বোতাম ভেঙে বুকের মধ্যিখানে তৃতীয়ার চাঁদ হয়ে আছে। তার নতুন জামা হয়নি ঈদে, এতই গরিব তারা। এর পরের কবিতায় আমরা বস্তি পাবো, এর পরের অংশে, এই একই কবিতার দ্বিতীয় অংশে আমরা বস্তি কথাটা পাবো। কিন্তু একটা বোতাম তাও ভাঙা সেই পুরনো জামার, তার বুকের মাঝখানে সেটাই তৃতীয়ার চাঁদ হয়ে আছে, সেটাই ঈদের চাঁদ হয়ে আছে। আমাদের লোকগান মনে পড়বে, ওই যে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমাদের মনে পড়বে। এবার দ্বিতীয় কবিতায় আমরা দেখলাম ম ম করছে বস্তি সিমুই পায়েসের গন্ধে, পাশের ঘরে আজ ঈদ, একখানা দেয়াল তাকে অক্ষয় তৃতীয়া করে দেবে। লোভ ভালো, খুশির দিনে যদি সে দেয়াল ভেঙে দেয়। এর আগে আমরা দেখলাম একটা ভাঙা বোতাম, সেটা সেই ছেলেটির যে পুরনো, যার নতুন জামা হয়নি, পুরনো জামা পরে আছে, যার জামার বোতাম ভাঙা, সেটা তার বুকের মাঝখানে ঈদের চাঁদ হয়ে আছে, তৃতীয়ার চাঁদের মতো সরু ঈদের চাঁদ। এই যুগের চাঁদ হলো কাস্তে, দীনেশ দাস লিখেছিলেন, এই কাস্তের মতো সরু চাঁদ, সেই তৃতীয়ার চাঁদ। এই কবিতায় দ্বিতীয় অংশে এসে সেটাকে অক্ষয় তৃতীয়া করে দিলেন তিনি, কবি শ্রীদর্শিনী চক্রবর্তী। তৃতীয়া শব্দটি কি চমৎকার ব্যবহার, মানে তৃতীয়া শব্দটির কতগুলো অর্থস্তর এলো। অক্ষয় তৃতীয়া করে দিলেন। একদিকে কি করলেন, হিন্দু মুসলমান এই যে ভারতবর্ষে যারা বাস করেন, তাদের সীমানা তিনি ভেঙে দিলেন। এই কবিতার শেষে তো সে কথাই বলা আছে, লোভ ভালো, খুশির দিনে যদি সে দেয়াল ভেঙে দেয়। এই তো এইখানেই তিনি দেয়ালটা ভেঙে দিলেন। এই যে বুকের মধ্যেখানে তৃতীয়ার চাঁদ হয়ে আছে, যে গরিব মুসলিম বালকটির পুরনো জামা, যার ভাঙা বোতাম, তার বুকের মাঝখানে কিন্তু ঈদের চাঁদ জেগে আছে, তৃতীয়ার চাঁদ হয়ে। এইবার একখানা দেয়াল তাকে অক্ষয় তৃতীয়া করে দেবে। অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দুদের একটি বিশেষ ধর্মাচরণ অনুষ্ঠান। তৃতীয়া দিয়ে তিনি দুটোকে মেলালেন।
এবং সেই দেয়াল তিনি ভেঙে দিলেন শেষকালে। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ যে সম্প্রীতির কথা বলেছেন, সেই সম্প্রীতি আজকের ভারতবর্ষে প্রচণ্ড প্রয়োজন। সেইটাকে গলা উঁচু না করে, উচ্চ ঘোষণাময় কণ্ঠে না বলে কবি সুদর্শিনী চক্রবর্তী এই দেশ যে রাগের নামক বইয়ের এই ঈদ কবিতায় তিনি কিন্তু সেই নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের যে ধারা সেটাকে বহন করলেন, সেই সম্প্রীতির কথাই বললেন। আমরা যখন ছোট ছিলাম তখন যখন ঠাকুর দেখতে যেতাম, আমাদের সঙ্গে আসগর আলী মণ্ডল, ইয়াকুব হোসেন, এরা আমাদের সহপাঠী ছিল, তারাও আমাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোতো, দুর্গা ঠাকুর দেখতাম আমরা। আবার যখন ঈদ হতো তখন তারা আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করে যেত। এবং আমার মা একটা স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনি বলতেন নদী পেরিয়ে ওদের বাড়ি যাবে, আমরা ওই আসগরদের বাড়ি যেতাম এবং সেখানে আমরা এই শিমুয়ের পায়েস, ফিরনি এসব করা হতো, এগুলো খেতাম। তা আজকের দিনের এই কবি কিন্তু সেই দিনের কবি, সেই সময়টা তখন তিনি জন্মাননি। এটা আমি বলছি 60-এর দশকের কথা। কিন্তু তিনি এইটাকে প্রতিষ্ঠা করলেন যে এই যে হিন্দু এবং মুসলিম, বিশেষত আজকের ভারতবর্ষে যেখানে ধর্মনিরপেক্ষ দেশকে, রাষ্ট্রকে সম্পূর্ণ ধর্মীয় রাষ্ট্র করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে তিনি কত শান্তভাবে, কি স্নিগ্ধভাবে, কোনো চটুলতা না করে, কোনো ঠাট্টা না করে, ঠাট্টা চটুলতা কবিতায় অন্যায় এমন কথা বলার আমার উদ্দেশ্য নয়। আমার কথা হচ্ছে এই সহজভাবে কথাগুলো বললেন না, গভীরভাবে মনের মধ্যে প্রবেশ করলো। এই কবিকে আমি আমার শ্রদ্ধা জানাই, যদিও তিনি মাত্রই 00 দশকের কবি, অর্থাৎ আমার থেকে অন্তত 30 বছর পরে তিনি লিখতে এসেছেন। তাকে আমার শ্রদ্ধা জানাই। এবং এই যে কবিদের কবিতা আজকে পড়লাম, এই যে আমি পড়লাম আমাদের কাগজ সভ্যতা, সৌম্যজিৎ রজকের, অথবা প্রয়াত কবির উৎসব কবিতাটি পড়লাম, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের দেশের সত্যিকারের অন্তরাত্মা, সাধারণ মানুষ কীভাবে দেখছেন তা বেরিয়ে এলো। নমস্কার।